সকলকে এই কার্যক্রমে স্বাগত। আজ এই ক্লাসের মাধ্যমে আমরা জানবো ফিজিক্সকে কিভাবে অধ্যয়ন করা যায়, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে WBCS, NTPC, SSC, গ্রুপ সি, গ্রুপ ডি, পুলিশ রিক্রুটমেন্ট, এই সমস্ত এক্সামে যেহেতু ফিজিক্স এর সিলেবাসটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, অতএব এই ফিজিক্স সাবজেক্টে কিভাবে অধ্যয়ন করা যায় যাহাতে এক্সামে এসে থাকা প্রত্যেকটি কোশ্চেনকে গভীর বা গুরুত্ব সহকারে তা অ্যান্সার দেওয়া যায়। সো ফিজিক্সকে কিভাবে আমরা স্টাডি করব? দেখো, ফিজিক্সকে শুধু পড়লে হবে না, সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে যাতে ফিজিক্স সম্পর্কে একটা গভীর ধারণা লাভ হয়। অতএব ফিজিক্সকে কিভাবে অধ্যয়ন করব, তার আগে একটি বিষয় জানা দরকার যে সায়েন্স কি। অর্থাৎ বস্তুর জ্ঞানকেই বা অবজেক্ট নলেজকেই সায়েন্স বলা হয়, অর্থাৎ স্টাডি অফ অবজেক্ট নলেজ। অর্থাৎ কি না, বস্তুর মধ্যে অন্তর্নিহিত গুণকেই বিজ্ঞান বলা হয়, বা স্টাডি অফ স্পিরিট ইন অবজেক্ট নলেজ, অর্থাৎ বস্তুর মধ্যে চেতনার গুণকে বিজ্ঞান বলা হয়। আর একটু অন্যভাবে বললে যে ইনক্রিজিংলি অর্গানাইজড নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কল্ড সায়েন্স, অর্থাৎ ক্রমবর্ধমান সংগঠিত জ্ঞান এবং বিকাশকে বিজ্ঞান বলে। বিজ্ঞান আবার বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই বায়োলজিও আবার বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন জুওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার বায়োলজি, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাসবেন্ডারি প্রভৃতি। তো আজকের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স, অতএব আমরা ফিজিক্সকে কিভাবে অধ্যয়ন করব। তাহলে ফিজিক্স কি, অর্থাৎ পদার্থবিদ্যা কি? দেখো, ফিজিক্স কি, অর্থাৎ ফিজিক্স হচ্ছে যে হাউ এনি অবজেক্ট বিহেভ থ্রু টাইম অ্যান্ড স্পেস, অর্থাৎ কি না, কোনো বস্তু সময় ও স্থানের সাথে কিরূপ ব্যবহার করে তারই অধ্যয়নকে ফিজিক্স বলা হয়। আর একটু সহজভাবে বললে কি হবে, ফিজিক্স হলো অর্থাৎ পদার্থবিদ্যা হলো প্রকৃতির নিয়মকে জানার বিজ্ঞান, প্রকৃতির নিয়মকে বোঝার বিজ্ঞান, প্রকৃতির নিয়মকে বোঝার বিজ্ঞান। তাহলে ফিজিক্সের কিভাবে সংজ্ঞায়িত করবো ফিজিক্সকে? দেখো, ফিজিক্স ফিজিক্স কি না, হাউ এনি অবজেক্ট behave through time and space, অর্থাৎ কি না, কোন বস্তু সময় এবং স্থানের সাথে, কোন বস্তু সময় এবং স্থানের সাথে সাথে কিরূপ ব্যবহার করে তারই অধ্যয়নকে ফিজিক্স বলা হয়, তারই অধ্যয়নকে ফিজিক্স বলা হয়। অর্থাৎ কি না, প্রকৃতির নিয়মকে জানা বা বোঝাই হচ্ছে ফিজিক্স, প্রকৃতির নিয়মকে জানাই বা বোঝাই হচ্ছে ফিজিক্স, প্রকৃতির নিয়মকে জানা বা বোঝাকেই ফিজিক্স বলে। এই ফিজিক্স মানে ফিজিক্সের জনককে,
এটাও আমাদেরকে জানতে হবে, যেহেতু বেসিক লেভেলের ক্লাস। অতএব ফিজিক্স অর্থাৎ ফাদার অফ ফিজিক্স তিনজনকে মান্যতা দেওয়া হয়। ফাদার অফ ফিজিক্স তিনজনকে মান্যতা দেওয়া হয়। দেখো, ফাদার অফ ফিজিক্স নাম্বার 1 হচ্ছে যে গ্যালিলিও, ফাদার অফ ফিজিক্স। গ্যালিলিও, নিউটন এবং নাম্বার 3 হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইন এই তিনজনের মধ্যে আইনস্টাইন নিজেই নিজেই গ্যালিলিওকে ফিজিক্সের জনক বলেছেন। অতএব মুখ্য রূপে ফিজিক্সের জনক গ্যালিলিওকেই মান্যতা দেওয়া হয়। তাহলে ফাদার অফ ফিজিক্স, দেখো ফাদার অফ ফিজিক্স, ফাদার অফ ফিজিক্স ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড গ্যালিলিওকে মান্যতা দেওয়া হয়েছে। গ্যালিলিওকে লিওকে মান্যতা দেওয়া হয়েছে ইটালি, ইটালি। আর ইন্ডিয়ান ফাদার অফ ফিজিক্স ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে মান্যতা দেওয়া হয়। ইন্ডিয়ান, ইন্ডিয়ান ডক্টর হোমি জাহাঙ্গীর, ডক্টর ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে মান্যতা দেওয়া হয়েছে। অতএব এদের কি অবদান আছে ফিজিক্সে, এটাও আমাদেরকে জানতে হবে। এদের কি অবদান আছে, যেহেতু বেসিক লেভেলের এটি ক্লাস, এদের কি অবদান আছে ফিজিক্সে আমাদেরকে জানতে হবে। দেখো, গ্যালিলিও, গ্যালিলিও যেসব অবদান রেখেছেন ফিজিক্সের মধ্যে, এক, তিনি সর্বপ্রথম তিনি সর্বপ্রথম কি করেছেন, বা তিনি প্রথম, সর্বপ্রথম বা প্রথম, দেখো তিনি প্রথম টেলিস্কোপ, টেলিস্কোপ বা দূরবীনের ব্যবহার করেন। তিনি সর্বপ্রথম টেলিস্কোপ বা দূরবীনের ব্যবহার করেন, যার মাধ্যমে তিনি বৃহস্পতির 4টি উপগ্রহ লো, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টোকে অবজার্ভ করেছিলেন। দেখো, তিনি সর্বপ্রথম টেলিস্কোপ অর্থাৎ দূরবীনের, অর্থাৎ দূরবীনের ব্যবহার করেন এবং এবং তার সাহায্যে বৃহস্পতির 4টি উপগ্রহ, বৃহস্পতির 4টি উপগ্রহ যথা লো, ইউরোপা, গ্যানিমিড ক্যালিস্টো কে দেখেন। নাম্বার 2 কি হচ্ছে না, তিনি সোলার সিস্টেমেরও
ধারণা দিয়েছিলেন। তিনি তিনি সোলার সিস্টেম অর্থাৎ সৌরমণ্ডলেরও ধারণা দিয়েছিলেন। সোলার সিস্টেমের ধারণা দিয়েছিলেন। এবং নাম্বার 3, ফিজিক্সে অনেক অবদান রেখেছেন। তার মধ্যে নাম্বার 3, তিনি গতিকেও মাপার চেষ্টা করেছিলেন। নাম্বার 3 হচ্ছে যে তিনি গতিকে মাপার চেষ্টা করেছিলেন। অর্থাৎ তিনি গতিকেও মাপার চেষ্টা করেছিলেন। এবং ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা, দেখো তিনি কি অবদান রেখেছেন ফিজিক্সে। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা তিনি কি অবদান রেখেছেন? তিনি এক ফান্ডামেন্টাল ফিজিক্স এবং থিওরিটিক্যাল ফিজিক্সের স্থাপনা করেন। অর্থাৎ তিনি কি করেন না, তিনি ফান্ডামেন্টাল ফিজিক্স এবং থিওরিটিক্যাল ফিজিক্স এর স্থাপনা করেন। সাথে কি না, তিনি অর্থাৎ আমাদের পারমাণবিক গবেষণার বা পারমাণবিক বিদ্যার জনক, অর্থাৎ পারমাণবিক বিদ্যারও তিনি স্থাপনা করেন বা জনক। তিনি পারমাণবিক গবেষণার স্থাপনা করেন, অতএব তিনি পারমাণবিক গবেষণারও জনক, অতএব স্থাপনা করেন। এই অবদানের জন্য তিনি ইন্ডিয়ান ফাদার অফ ফিজিক্স নামে বা মান্যতা দেওয়া হয়েছে। তাহলে যেহেতু ফিজিক্সে এইসব ব্যক্তিদের অবদান আছে, তাদের এই অবদানগুলিকে আমরা যেমন জানতে হবে, সাথে কি না, যেহেতু ফিজিক্সকে সিস্টেমেটিক ভাবে অর্থাৎ স্মার্ট ওয়ার্কের মাধ্যমে স্টাডি করতে হবে, অতএব আমাদেরকে ফিজিক্সের সিলেবাসটিকে অনুধাবন করতে হবে। তবেই ফিজিক্স সম্পর্কে একটা গভীর সুসম্পর্ক ধারণা তৈরি হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ফিজিক্সের সিলেবাসটা প্রথমে জানতে হবে ভালো করে। দেখো ফিজিক্সের সিলেবাসটা আমাদেরকে ভালো করে জানতে হবে। টপিক, ফিজিক্সের ফার্স্ট টপিক হচ্ছে কসমোলজি। কসমোলজি ব্রহ্মাণ্ড বিজ্ঞান। নাম্বার 2 হচ্ছে যে মেকানিক্স,
অর্থাৎ যান্ত্রিকী। নাম্বার 3 হচ্ছে যে লাইট, অর্থাৎ আলো। নাম্বার 4 হবে যে হিট, অর্থাৎ তাপ। নাম্বার 5 হবে যে ওয়েভ, অর্থাৎ তরঙ্গ। নাম্বার 6 হবে সাউন্ড, শব্দ। নাম্বার 7 হবে ইলেকট্রনিক্স। নাম্বার 8 হবে নিউক্লিয়ার ফিজিক্স। নাম্বার 9 হবে ইলেকট্রিসিটি। নাম্বার 10 হবে সেমিকন্ডাক্টর। নাম্বার 11 হবে ইউনিট। অর্থাৎ ফিজিক্সের সিলেবাসটিকে আমাদেরকে অনুধাবন করতে হবে, তবেই সিস্টেমেটিক এবং স্মার্ট ওয়ার্কের মাধ্যমে ফিজিক্স সম্পর্কে একটা গভীর সুসম্পর্ক ধারণা আমাদের মধ্যে হবে। তাহলে আজ কসমোলজি থেকে শুরু করতে হবে। ফিজিক্সের প্রথম অধ্যায় কসমোলজি। দেখো, কসমোলজি অর্থাৎ ব্রহ্মাণ্ড বিজ্ঞান কি? ফিজিক্সের সেই শাখা যার মধ্যে ব্রহ্মাণ্ড অর্থাৎ ইউনিভার্সকে নিয়ে অধ্যয়ন করা হয়, সেটি ব্রহ্মাণ্ড বিজ্ঞান। এর মধ্যে আমরা ইউনিভার্স, গ্যালাক্সি, স্টার্স, প্ল্যানেট, সাবপ্ল্যানেট এদের অধ্যয়ন করব। অর্থাৎ কি না, ইউনিভার্সের মধ্যে গ্যালাক্সি এসে থাকে, গ্যালাক্সির মধ্যে স্টার্স অর্থাৎ তারা এসে থাকে, স্টার্সের মধ্যে এসে থাকে প্ল্যানেট অর্থাৎ গ্রহ, এবং প্ল্যানেটের মধ্যে এসে থাকে সাবপ্ল্যানেট অর্থাৎ উপগ্রহ। তো যেহেতু ফিজিক্সের মধ্যে অর্থাৎ এই ব্রহ্মাণ্ড, এই কসমোলজির মধ্যে ব্রহ্মাণ্ডকে নিয়ে অধ্যয়ন করা হয়, অতএব আমাদেরকে জানতে হবে ব্রহ্মাণ্ড কি। দেখো, ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদেরকে একটা বিস্তরে জানতে হবে ব্রহ্মাণ্ড কি। তো আজ কসমোলজি নিয়ে ক্লাস, যেহেতু দেখো ব্রহ্মাণ্ড কি, কসমোলজি। ব্রহ্মাণ্ড বিজ্ঞান। তাহলে ব্রহ্মাণ্ড কি না, এই ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের মোটেই 4% ধারণা আছে এবং 96% অজানা। অর্থাৎ ইউনিভার্স সম্পর্কে আমরা মোটেই 4% জানতে পেরেছি। অর্থাৎ যা ভিজিবল ম্যাটার, সেটা কি না, এই অ্যাটম, ইলেকট্রন, প্রোটন এদেরই ভাগ, অর্থাৎ এদেরকেই আমরা জানতে পেরেছি, যা 4%, অর্থাৎ ভিজিবল ম্যাটার। ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা কেবল 4% জানতে পেরেছি এবং 96% অজানা, যা ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি রূপে পরিগণিত। দেখো, তাহলে কসমোলজি, ব্রহ্মাণ্ড বিজ্ঞান, এখানে ব্রহ্মাণ্ড কি জানতে হবে। ব্রহ্মাণ্ড সম্পর্কে মানব জাতি কেবলমাত্র 4% জানতে পেরেছে। তাহলে ব্রহ্মাণ্ড সম্পর্কে 4% জানতে পেরেছে, অর্থাৎ ব্রহ্মাণ্ড নিজেই, দেখো ব্রহ্মাণ্ড অর্থাৎ ইউনিভার্স নিজে 100%, ঠিক আছে। এই 100%-এর মধ্যে মানব জাতি কেবলমাত্র 4% জানতে পেরেছে, 4%।
4% জানতে পেরেছে, যাকে ভিজিবল ম্যাটার বলা হয়। এই 4% এর মধ্যে কি কি পড়ছে না, অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 4% মানুষের জানা, কিন্তু 96% আননোন, অর্থাৎ অজানা। আননোন অর্থাৎ অজানা, 96% অজানা। এই 96% এর মধ্যে অর্থাৎ ডার্ক ম্যাটার এবং এনার্জি ম্যাটার, এই 96% এর মধ্যে আছে ডার্ক ম্যাটার আছে 27%, এবং ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি ইহা 69%। হ্যাঁ, 69%। তাহলে এই যে 96% অর্থাৎ মানব জাতি ব্রহ্মাণ্ডের কেবলমাত্র 4%ই জানে, এবং 96% অজানা মানব জাতির কাছে। 96% অজানা। অতএব আমরা কেবলমাত্র ব্রহ্মাণ্ডের অর্থাৎ ইউনিভার্সের কেবলমাত্র 4% জানি, এবং বাদ বাকি 96% অজানা, যার মধ্যে ডার্ক ম্যাটার 27% এবং ডার্ক এনার্জি 69%। দেখো, যেহেতু ব্রহ্মাণ্ড নিয়ে অধ্যয়ন হচ্ছে, আমাদেরকে জানতে হবে, দেখো, কিছু ভূগোলবিদ এবং দার্শনিক বা জিওলজিস্ট এদের একটা ছক দেখো। এখানে দেখো, টলেমি, দেখো, টলেমি, দুই কোপারনিকাস, তিন গ্যালিলিও, চার কেপলার, পাঁচ নিউটন, ছয় হার্শেল, সাত হাবল, এবং আট আইনস্টাইন। এদের এই ইউনিভার্স সম্পর্কে যেসব অবদান রেখেছেন সেটা আমাদেরকে জানতে হবে। ইউনিভার্স সম্পর্কে কি অবদান রেখেছেন, দেখো, না টলেমি, এখানে আইনস্টাইন না, এখানে স্টিফেন হকিংস। টলেমি তিনি কি অবদান রেখেছিলেন না, তিনি সর্বপ্রথম অর্থাৎ
জিওসেন্ট্রিক অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক একটা সিদ্ধান্ত দিয়েছিলেন এবং এই পৃথিবী কেন্দ্রিক সিদ্ধান্ত দিয়েছিলেন অর্থাৎ তিনি কি বলেছিলেন না দুনিয়ার কেন্দ্রে পৃথিবী আছে এবং তাকে কেন্দ্র করে সূর্য সহ বাকি প্ল্যানেটগুলি ঘুরছে বা পরিক্রমণ করছে অর্থাৎ তিনি জিওসেন্ট্রিক কনসেপ্টের ধারণা দিয়েছিলেন জিওসেন্ট্রিক কনসেপ্ট কোপার্নিকাস প্রথম ব্যক্তি যিনি বললেন না পৃথিবী কেন্দ্রে নয় বরং সূর্য কেন্দ্রে আছে এবং সূর্যকে কেন্দ্র করে বাকি সব গ্রহ এবং উপগ্রহগুলি পরিক্রমণ করছে অর্থাৎ তিনি হেলিওসেন্ট্রিক কনসেপ্টের ধারণা দিয়েছিলেন অর্থাৎ সূর্য কেন্দ্রিক হেলিওসেন্ট্রিক কনসেপ্ট। গ্যালিলিওর তো অবদান দেখিয়ে দিলাম। কেপলার তিনি সর্বপ্রথম গ্রহের গতির ধারণা দিয়েছিলেন অর্থাৎ ল অফ প্ল্যানেটারি মোশন গ্রহের গতির নিয়ম দিয়েছিলেন গ্রহের গতির নিয়ম অর্থাৎ ল অফ প্ল্যানেটারি মোশন অর্থাৎ তিনি সর্বপ্রথম গ্রহের গতির নিয়ম দিয়েছিলেন অর্থাৎ গ্রহগুলি কিভাবে গতি করছে তা তিনি প্রথম ব্যাখ্যা করেছিলেন। নিউটন কি করেছিলেন না তিনি সর্বপ্রথম ল অফ মোশন অন আর্থ অর্থাৎ পৃথিবীর গতির নিয়ম তিনি প্রথম দিয়েছিলেন। পৃথিবীর গতির নিয়ম দিয়েছিলেন। অর্থাৎ কি করেছিলেন না ল অফ মোশন অন আর্থ অর্থাৎ ল অফ মোশন অন আর্থ হার্শেল সর্বপ্রথম ইউনিভার্সের কনসেপ্ট দিয়েছিলেন। হার্শেল সর্বপ্রথম ইউনিভার্সের অর্থাৎ ব্রহ্মাণ্ডের কনসেপ্ট সর্বপ্রথম হার্শেলে দিয়েছিলেন। হার্শেল ইউনিভার্স কনসেপ্ট। হাবল দিয়েছিলেন গ্যালাক্সির কনসেপ্ট অর্থাৎ তিনি বলেছিলেন যে এই গ্যালাক্সির সমূহ দ্বারাই ইউনিভার্স গঠিত অতএব গ্যালাক্সির কনসেপ্ট দিয়েছিলেন। গ্যালাক্সি অর্থাৎ ছায়াপথ গ্যালাক্সি কনসেপ্ট দিয়েছিলেন। গ্যালাক্সির কনসেপ্ট দিয়েছিলেন। আর স্টিফেন হকিংস তিনি বলেছিলেন যে ব্রহ্মাণ্ড 4 প্রকার বল দ্বারা আবদ্ধ অর্থাৎ ব্রহ্মাণ্ড 4 প্রকার বল দ্বারা আবদ্ধ 4 প্রকার ফোর্সের তিনি কথা বলেছিলেন। সেগুলো কি দেখো স্টিফেন হকিংস কি বলেছিলেন বা অবদান কি স্টিফেন হকিংস তিনি বলেছিলেন যে ব্রহ্মাণ্ড 4 প্রকার বল দ্বারা আবদ্ধ। ব্রহ্মাণ্ড
বলেছিলেন না, ব্রহ্মাণ্ড চার প্রকার বল দ্বারা আবদ্ধ। অর্থাৎ চার প্রকার বলের কথা বলেছিলেন, সেগুলো কি দেখো, সেগুলো কি না, এক গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, GITIO, সরি, গ্র্যাভিটেশনাল ফোর্স। নাম্বার 2 হচ্ছে যে উইক ফোর্স। নাম্বার 3 হচ্ছে যে নিউক্লিয়ার ফোর্স। এবং নাম্বার 4 হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। অর্থাৎ তিনি চার প্রকার বলের ধারণা দিয়েছিলেন। তাহলে টলেমি জিওসেন্ট্রিক কনসেপ্ট, কোপারনিকাস হেলিওসেন্ট্রিক কনসেপ্ট, গ্যালিলিও বিভিন্ন অবদান রেখেছেন, কেপলার গ্রহের গতির নিয়ম দিয়েছেন অর্থাৎ ল অফ প্ল্যানেটারি মোশন, নিউটন দিয়েছেন পৃথিবীর গতির নিয়ম, হার্শেল দিয়েছেন ইউনিভার্সের কনসেপ্ট, হাবল দিয়েছেন গ্যালাক্সির কনসেপ্ট, এবং স্টিফেন হকিংস এই চার প্রকার বলের উল্লেখ করেছেন, যা ফিজিক্সে বিভিন্ন শাখায় বর্ণনা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে।